উনি চাইলেই তো আসতে পারবেন না, এই কথাও বলেছে। এতদিন বলছে ওনাকে ফেরত দাও। হ্যাঁ, এবং যাদের আমাদের বিরুদ্ধে তো ইন্টারপোলে আপনার ইয়ে দিয়েছে, নোটিশ দিয়েছে, আমি সহ 10 জন, জননেত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলকে, ডক্টর ইউনূসের সরকার ইন্টারপোলে আপনার রেড নোটিশ জারি করার জন্য আপনার ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে, যদি বা ইন্টারপোল দেয়নি, রেড নোটিশ দেয়নি। তো এতদিন আমাদেরকে নিয়ে যেতে চেয়েছে, এখন আমরা যেতে চাই। তো জননেত্রী শেখ হাসিনা যখন যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উনি চাইলেই তো আসতে পারবেন না। অর্থাৎ এখন তারা যাতে উনি না আসে, আপনার প্রকারান্তরে সেই কথাই বলার চেষ্টা করছে। তো জননেত্রী শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়েই রাজনীতি করেন। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জীবনকে হাতের মুঠোয় নিয়েই রাজনীতি করেছিলেন। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা তার কাছ থেকে সেই শিক্ষাটাই পেয়েছি। আমরা জীবনকে হাতের মুঠোয় নিয়েই, আমরা জানি যে কোনো চূড়ান্ত পরিণতি হতে পারে, সেটি মাথায় রেখেই ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার সাথে দেশে যাব। আপনারা চাইছেন প্রত্যাবর্তন, আর তারা চাইছে প্রত্যার্পণ। মানে তারা চাইছে প্রত্যার্পণ, যাতে তারা দেখাতে পারে যে শেখ হাসিনাকে ভারত জোর করে পাঠিয়ে দিয়েছে এবং তারা তাকে একজন মানে বন্দী হিসেবে নিয়ে আসতে পারেন। এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? অবশ্যই পার্থক্য আছে, সেটাই আমরা যাচ্ছি। আমরা জননেত্রী শেখ হাসিনা ভারত সরকার কি করবে, ভারত সরকারকে তো বহু আগে অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ, কয়েক দফা অনুরোধ জানানো হয়েছে, লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। ডক্টর ইউনূস সরকার অনুরোধ জানিয়েছিল কয়েক দফা। তো সেটি তো কোনো, আপনার ভারত সরকার কি বলেছে আপনি জানেন, বা ভারত সরকার কি করতে পারে সেটিও আপনি বুঝেন, তারাও বুঝে। জননেত্রী শেখ হাসিনা, আপনার আপনার মনে আছে নিশ্চয়ই 2007 সালেও তাকে হত্যা মামলার আসামি করা হয়েছিল। আমি এয়ারপোর্টে ছিলাম সেদিন, হ্যাঁ। আচ্ছা, আমি নিজেও ছিলাম। তো তাকে হত্যা মামলার আসামি করা হয়েছিল, এবং সেই হত্যা মামলা, এবং তাকে বলা হয়েছিল শুধু হত্যা মামলার আসামি নয়, তিনি যখন আসার জন্য আপনি প্রস্তুতি নিলেন, আসার ঘোষণা দিলেন, সমস্ত এয়ারলাইনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো তাকে যেন আপনার অনবোর্ড না করে, এবং বেশ কয়েকটা এয়ারলাইন্স রিফিউজ করেছে। হ্যাঁ, ব্রিটিশ পরে উনি, এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ নিষেধ করেছিল। উনি এয়ারপোর্টে, হিথ্রোতে এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারওয়েজের যিনি এয়ারপোর্ট ডিউটির প্রধান ছিলেন তার সাথে আর্গুমেন্ট করেছিলেন। সেই আর্গুমেন্ট আমি খুব কাছ থেকে দেখেছিলাম। শুধু আর্গুমেন্ট নয়, উনি ওখানে সংবাদ সম্মেলনও করেছেন, হ্যাঁ। এবং সংবাদ সম্মেলন করার পর তারপর ওনাকে পরবর্তীতে তারা অনবোর্ড করে, এবং তিনি দেশে এসেছিলেন। তিনি আসার আগে তার কাছে খবর পাঠানো হয়েছিল যে তিনি যেন দেশে না আসে, এবং তিনি আসলে এয়ারপোর্টেই তার জীবন নাশ হতে পারে, এই সংবাদও তাকে দেয়া হয়েছিল। আমাদের কাছেও, আমরা যেহেতু নেত্রীর কাজ করতাম, আমি তখন নেত্রীর বিশেষ সহকারী ছিলাম, দলের তখন আমি বন পরিবেশ সম্পাদক, কিন্তু নেত্রীর পক্ষ থেকে আমি প্রতিদিন মিডিয়াতে কথা বলতাম। আমাদের কাছেও নানাভাবে খবর পাঠানো হয়েছে নেত্রীকে যেন বলা হয় যে তিনি না আসে। জননেত্রী শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়ে তখন গিয়েছিলেন। আমরাও ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার সাথে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশে যাব। আমরা এবার জুলাইতে আসি, জুলাই প্রসঙ্গে আসি। এখন জুলাই মাস, এনসিপি সারা দেশে জুলাই উদযাপন করছে, র্যালি করছে, শোভাযাত্রা করছে, কিন্তু একই সঙ্গে একটি বড় অংশের মানুষ 2024 সালের ঘটনাকে একটু ভিন্নভাবে মূল্যায়ন করতে শুরু করেছে। এই জন্য অনেক, মানে আমরা দেখতে পাচ্ছি না যে আসলে এনসিপির এইসব পদযাত্রায় লোক তো একেবারেই হচ্ছে না, এবং মানে কাউকে দেখা যাচ্ছে না। আপনি এই জুলাই উদযাপনের রাজনৈতিক তাৎপর্যটা কিভাবে দেখছেন? যখন জুলাই উদযাপন করতে গিয়ে এনসিপি যেটি দেখিয়ে দিল যে তাদের কোনো জনসমর্থন নাই, এবং তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার প্রোগ্রাম দিয়েছে, অনেক ডিস্ট্রিক্টে তারা ভয়ে প্রোগ্রাম দেয়নি, এবং যে সমস্ত ডিস্ট্রিক্টে কয়েকটাতে প্রোগ্রাম দিয়েছে সেখানে দেখা গেছে কোনো মানুষ নাই, কিছু ভাড়াটিয়া মানুষ নিয়ে গেছে, এবং সেটি যে আপনার ভাঙা হাট, সেখানে যে কোনো মানুষ নাই, সেটি আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে বিভিন্ন জায়গায় দেখেছেন। আরে, মতিঝিলে যদি একটা পাগল নাচে, বা আপনার ফার্ম গেটে যদি একটা পাগল নাচে, তার চেয়েও তো বেশি মানুষ হয়। তো তাদের
তাদের শোভাযাত্রায় কোনো মানুষ নাই। এখন কেন বলে না, রাজুতে আসো? আগে যে বলতো কথায় কথায় রাজুতে আসো, এখন একটু বলে দেয় না রাজুতে আসো, এটা কয়জন যায়? অর্থাৎ জুলাই যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের তরুণ সমাজ যারা সেই তাদের সাথে ছিল, তাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করা হয়েছে, সেটি আজকে মানুষ বুঝে গেছে। এরা মানুষের সামনে এখন প্রতারক। এবং যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছিল তারা আপনার আগে ১২০ টাকার স্যান্ডেল পরতো, পরে দেখা যাচ্ছে ২০,০০০ টাকার জুতা পরে। তারা আগে হলের ক্যান্টিনে খেত, পরে নিজেই স্বীকার করেছে যে আমি ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাই। সবচাইতে বড় আমি কথা, আমি আমি নিজে ইন্টারকন্টিনেন্টালে রুম নিয়ে ওনারা মাসের পর মাস দখল করে রেখেছিল, আপনারা দখল নিশ্চয়ই করে জানেন। রেখেছিল এবং ভাড়া দেয়নি এবং ভাড়া দেয়নি। আর ইন্টারকন্টিনেন্টালে সেই সমস্ত রুমে কি হতো, কি ঘটতো, সেগুলো তো ভাষায় আবার প্রকাশ করা যাবে না। তো সুতরাং আজকে যে জুলাই যারা উদযাপন করছে, তারা বুঝতে পেরেছে, দেশের মানুষ তো বহু আগেই বুঝতে পেরেছে তাদের সাথে যে লোকজন নাই, এবং জুলাই যে একটা প্রতারণা ছিল, এটি আজকে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। হাসান মাহমুদ, আজকে সংসদে একটি ঘটনা ঘটেছে, আপনি জানেন কিনা জানি না, লক্ষ্য রাখছিলেন কিনা। সেটা হচ্ছে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন যে আহ, মানে সরকার পক্ষের এক ইয়েতে যে ওনারা বলেছেন গণভোটের কোনো অস্তিত্ব নেই। তখন জামায়াতের আমির বলেছেন গণভোটের অস্তিত্ব না থাকলে নির্বাচনের অস্তিত্ব নেই, সরকারের অস্তিত্ব নেই, বিরোধী দলের অস্তিত্ব নেই। আপনি আপনি এই ব্যাপারটিকে একটু যদি বলেন। আস্তে আস্তে আরো অনেক কথা বেরিয়ে আসবে, দেখবেন। এবং যেই নির্বাচনটা করা হয়েছে সেটিও তো একটা আপনার পাতানো নির্বাচন। দেশের ৫০% বেশি মানুষ যেই দলগুলোকে বা যেই দলকে সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে ভাগ বটরার একটা নির্বাচন করা হয়েছে। এবং যে সংখ্যা দেখানো হয়েছে সে নির্বাচনে ভোটার উপস্থিতি, সেটা একটা ভুয়া ভোকাস। আপনার অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে যে গণভোটে অংশ নিয়েছে 11 পয়েন্ট সামথিং, ক্লোজ টু 12%। একই মানুষ ভোট দিতে গেছে। আপনি জাস্ট যুক্তিটা দেখুন, প্রত্যেকটা মানুষকে দুটি করে ব্যালট পেপার দেওয়া হয়েছে। একটা হচ্ছে গণভোটের ব্যালট পেপার, আর একটা হচ্ছে পার্লামেন্ট নির্বাচনের ব্যালট পেপার। তো গণভোটে মাত্র 11 সামথিং বা ক্লোজ টু 12% ভোট পড়লো। আর এখানে কিভাবে 50-60%, 60%-র কাছাকাছি দেখিয়েছে 62। ভোট পড়ে। তো এটা কিভাবে সম্ভব? এটি কোনোভাবে সম্ভব? প্রকৃতপক্ষে 10%-র নিচে মানুষ ভোট কেন্দ্রে গেছে, এটি হচ্ছে বাস্তবতা। না, তার মানে কি ওনারা এটার থেকেই প্রশ্ন এ কথাটা তুললেন কিনা যে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, স্পিকারের পদত্যাগপত্র নেই, তার মানে সাংবিধানিক মানে ভাবে সরকার তো হতে পারে না, নতুন কোনো সরকার হতে পারে না। তার মানে এখনো পর্যন্ত আরেক মানে ওই সরকারকে কেউ মানে যদি আপনি ধরেন আইন মানেন, সংবিধান মানেন, তার মানে শেখ হাসিনার সরকার তার মানে এখনো বৈধ। আইন, সংবিধান এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি মানেন, তাহলে তো এই নির্বাচনও নাই, এই নির্বাচনও টিকে না, এক পেশে পাতানো নির্বাচনও টিকে না, এবং সরকারের কোনো অস্তিত্ব থাকে না। তো আজকে জামাতের আমির যে কথাটি বলেছে সেটি প্রকারান্তরে সত্য কথাই বলেছেন। আবার যাই 2024-এর জুলাই আগস্টের ঘটনায়, মানে কেউ একে গণঅভ্যুত্থান বলে, কেউ বলে বিদেশি মদতপুষ্ট সহিংস ক্ষমতা দখল। একজন প্রত্যক্ষ অংশীজন আপনি, কারণ আপনাদেরকে উৎখাত করা হয়েছে। আপনি ওই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করেন, আপনার দল কিভাবে মূল্যায়ন করে, ইতিহাস এটিকে কি পরিচয়ে স্থান দেবে বলে আপনি মনে করছেন? যখন জুলাই একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আপনার বিতাড়িত করা হয়েছিল, উৎখাত করা হয়েছিল। যে ভাষাই বলুন, এটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এবং সেখানে আসলে গণমানুষের কোনো অংশগ্রহণ ছিল না, রাজনৈতিক কিছু নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। ঢাকা শহরে ২ কোটি মানুষ বসবাস করে, ঢাকা সিটি কর্পোরেশনে। এবং ঢাকা সিটি কর্পোরেশনের আশেপাশে গ্রেটার ঢাকা সিটিতে ৩ কোটি মানুষ বসবাস করে।
ঢাকা এখন পৃথিবীর 2 নম্বর শহর জনসংখ্যার দিক দিয়ে। 3 মিলিয়ন, 30 মিলিয়ন প্লাস জনসংখ্যা ঢাকা শহরে, মানে গ্রেটার ঢাকা সিটিতে। তো সেখানে 2 লাখ মানুষ রাস্তায় ছিল। সেই 2 লাখ মানুষের মধ্যে আপনার 1.5 লাখ মানুষ ঢাকার বাইরে থেকে এসেছে, বিভিন্ন মাদ্রাসা থেকে গেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ভাড়া করা হয়েছে, রোহিঙ্গাদের আনা হয়েছে, কিশোর গ্যাং ছিল। কিশোর গ্যাং ছিল, রোহিঙ্গাদের আনা হয়েছে, তারপর বিভিন্ন বস্তি থেকে টাকা দিয়ে মানুষ আনা হয়েছে। এটা তো গণ অভ্যুত্থান ছিল না, এটি হচ্ছে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। আর যে আপনার হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, সে হত্যাকাণ্ডের 80 ভাগ মানুষ তারা মেরেছে। 80 ভাগ মানুষ, আমাদের নেতাকর্মী তো কয়েকশো মৃত্যুবরণ করেছে। আর যে ডাটা দেওয়া হয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের, এটা ফুল বোগাস। আমরা এটা প্রতিবাদ করেছি জেনেভাতে। আজকে অক্সফোর্ডে সজীব ওয়াজেদ জয় এটিকে চ্যালেঞ্জ করেছেন অফিসিয়ালি। আমরা তো হ্যাঁ, উনি তো চ্যালেঞ্জ করেছে এবং হি মেড এ ভেরি গুড স্পিচ। এবং আমরা জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশনের দপ্তরে আমরা তাদের যে রিবার্টাল, আমাদের যে রিবার্টাল সেটা জমা দিয়েছি। প্লাস আমরা সেখানে সংবাদ সম্মেলন করেছি যে আপনার জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশন বলে 1400, আর সরকার গেজেট প্রকাশ করেছে 800। তাহলে কোনটা সত্য? সে 800 যে গেজেট প্রকাশ করেছে, সেখানে আবার 300, আপনার 250 থেকে 300, আমার সঠিক সংখ্যাটা জানা নেই, মোর দেন 200 এনিওয়ে, তারা আবার জীবিত ফেরত এসছে। সরকারের গেজেট প্রকাশ যেগুলো করা হয়েছে সেখানে, এবং সেখানে আবার আপনার এই যে আপনার আমাদের মন্ত্রী ছিলেন রূপগঞ্জের, তার যে কারখানা চালিয়ে দেওয়া হলো, গাজী টায়ার যে জ্বালিয়ে দেওয়া হলো, সেই গাজী টায়ারে যে 100-150 মারা গেল, তাদের নামও সেখানে ইনক্লুড করা হয়েছে। তারপর আমাদের নেতাকর্মীদের যেগুলা মৃত্যুবরণ করেছে তাদের আক্রমণে, তাদের ইনক্লুড করা হয়েছে। তারপর আবার সেখানে 800-র মধ্যে, তারপর আবার সেখানে আপনার ভাই ভাইয়ে গন্ডগোল, সেই জন্য যারা মারা গেছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। পানিতে পরে মারা গেছে তাদের ইনক্লুড করা হয়েছে। আবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের ইনক্লুড করা হয়েছে। এগুলো তো আমার কথা নয়, এগুলো বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আপনার প্রকাশিত হয়েছে, এগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সো দিস ইজ ফুল বোগাস। হাসান মাহমুদ, একটি প্রাসঙ্গিক প্রশ্ন এখানে আসে সব সময়, এবং এটা এতবার বলা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু কি করে একজন পলাতক মানুষকে দেশের সেনাবাহিনীর বিমান আরেক দেশে রেখে আসে? উনি মোটেই পালিয়ে যাননি, উনি দেশ থেকে নিরাপত্তার জন্য সরে গেছেন এবং তাকে ফুল প্রটোকল দেওয়া হয়েছে। তার সাথে তার এডিসি ছিল, তার সাথে তাকে সামরিক উড়োজাহাজে করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি আসলে ভারতে যেতেও চাননি, তিনি চেয়েছিলেন মূলত টুঙ্গিপাড়া যেতে। তিনি যখন মাঝ আকাশে, তখন উনি জানতে পারেন যে তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তিনি নিজে আমাকে বলেছেন, কয়েক দফা আমার আলোচনা হয়েছে এবং তিনি চলে যাওয়ার পরপরও কথা হয়েছে, উনি জানতেনও না, তাকে নিরাপত্তার জন্য সরিয়ে দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাননি। তিনি বরং গণভবন অভিমুখে, যেহেতু আপনার এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই আপনার যারা লুটতরাজকারী তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য সেটাকেও প্রতিহত করা যেত। তার যে আপনার এসএসএফ ফোর্স ছিল বা আমাদের পার্টি ছিল, চাইলে প্রতিহত করতে পারতো, কিন্তু যেহেতু লোক ক্ষয় হবে সেজন্য তিনি সেটি করেননি। তিনি বরং সেখান থেকে সরে গিয়ে তিনি তৃতীয় একটি পথ বেছে নিয়েছেন, কারণ আসলে তো মানে এই সময় যে ওটাও করা যেতে পারে সেটা তো আসলে অনেকেই ভাবতে পারেননি। এবং তিনি সরে গিয়ে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন মূলত, যাতে লোক ক্ষয় না হয়। আপনারা দেখেছেন যে আমার সাথে টেলিফোনে আলাপের একটা অডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, সেটি এই সরকারি, মানে ডক্টর ইউনূসের সরকারই ছেড়েছিল। সেটি দুপুর 12টার দিকে মনে হয় আমার সাথে কথা হয় সেদিন, 5 তারিখ, 12টা, 12:15। তখন উনি বলছিলেন যে আমি থাকবো না, আহ, এবং আমি আমি এভাবে মানুষের মৃত্যু হোক সেটা আমি চাই না, আমি থাকবো না, সেই কথা কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ তিনি যাতে এই সাংঘর্ষিক পরিস্থিতির অবসান হয় এবং মানুষের জীবন ক্ষয় যাতে না হয়, সেজন্য তিনি সেদিন গণভবন থেকে সরে গিয়ে অন্য কোনো জায়গায়, ওনার পছন্দের জায়গা ছিল টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে সামরিক বিমানে করে
ভারতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি পালিয়ে যাননি, মোটেই পালিয়ে যাননি। আবার আরেকটি প্রশ্ন করতে চাই 2024-এর ঘটনা নিয়ে, যে 2024 সালের আন্দোলনের সময় প্রকাশ্যে সমর্থন দেওয়া অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, শোবিজ ব্যক্তিত্ব এখন সেই আন্দোলনের নেতৃত্ব এবং সমন্বয়কদের সমালোচনা করছেন এবং জুলাই নিয়ে একটা যে জার্গন আছে সেই জার্গনটি ব্যবহার করছেন। তারা আসলে এটি ব্যবহার করতে চাইছেন না খারাপ অর্থে, কিন্তু এটি আসলে এখন জুলাইকে তো আসলে খুব ডিফেম হয়ে গেছে, এটা তো আসলে মানে উপায় নেই, চাইলেও আপনি জুলাইকে নিয়ে ভালো কিছু বলতে পারছেন না। তো আপনি কি এটাকে জনমতের পরিবর্তন হিসেবে দেখেন, নাকি তারা এখন অভিজ্ঞতার ভিত্তিতে আগে ভালো ছিলাম বা নতুন মূল্যায়ন করছেন? জনমত তো প্রকৃতপক্ষে এখন জুলাইয়ের বিপরীতে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে অনেকে লিখছে যেখানে জুলাই সেখানে গণধোলাই। আমি তাদের সাথে সুর মিলাতে চাই না, কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে। এবং জুলাইতে যে মানুষ প্রতারিত হয়েছে সেটি মানুষ, আপামর জনতা সেটা বুঝতে পেরেছে। সেই কারণে আজকে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 90%। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা, আমরা 15 বছর যতদিন ক্ষমতায় ছিলাম, 15 বছর 7 মাস, তখনকার যে কোনো সময়ের তুলনায় আওয়ামী লীগ এখন অনেক বেশি জনপ্রিয় একটি দল। কারণ মানুষ বুঝতে পেরেছে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে জুলাইয়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এবং এটি জনমতের প্রতিফল। আর যে সমস্ত আপনার অভিনয় শিল্পী বা শোবিজের যারা, আমি তো তথ্যমন্ত্রী ছিলাম 5 বছর, দলের প্রচার সম্পাদক ছিলাম 7 বছর, সুতরাং তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে, জানাশোনা আছে, তাদের সাথে কাজ করেছি আমি। তারা অনেকেই আপনার তাদের প্রোফাইল লাল করেছিল। তো যাদেরকে অনেকে আবার বলে যে লাল বদর, তো আমি সেটা বলতে চাই না, তারা প্রোফাইল লাল করেছিল, ঠিক আছে। এখন তারা বুঝতে পেরেছে তারা সেদিন প্রতারণার শিকার হয়েছে, তাদের উপলব্ধি এসছে যে এটি একটি জুলাই একটি প্রতারণা ছিল। তবে আমি এখন দেখতে চাই যারা ভাষণ দিয়েছিল যে আসমান কাঁপে না, সে আসমান কাঁপনিরা কোথায়, আমি এটা একটু দেখতে চাই। ওনারা এখন কি বলবেন সেটা আমি একটু শুনতে চাই। যে আজকে যখন আপনার জেলখানার মধ্যে আমাদের 200 নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়, অর্থাৎ নির্যাতনের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়, যখন নুরুল মজিদ হুমায়ুন মৃত্যুর পরও তাদের হাতে হাত করা, এবং যখন রমেশচন্দ্র সেন 86 বছর বয়সে তাকে রশি দিয়ে বাঁধা হয়, যখন আপনার ছাত্রলীগের নেতাকর্মীদের মেরে 7 জনকে আপনার ইয়েতে তুরাগ নদীতে ভাসিয়ে দেওয়া হয়, যখন বাংলাদেশে প্রতিদিন নদীতে লাশ পাওয়া যাচ্ছে, সে আসমান কাপড়িরা কই এখন? আমি তাদের তারা তো কথাটা আর একটু জানতে পারলে ভালো হতো। আপনাদের জন্য কাঁদবে না, আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য কাঁদবে না, আসমান তাদের আসমান কাঁপবে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধরুন এই যে এত বড় মানে আমি বলবো গণহত্যাই হচ্ছে, এখন একটা নীরব গণহত্যা চলছে সারা দেশব্যাপী। এই গণহত্যাকে মানে স্বীকৃতি পর্যন্ত কেউ দিচ্ছে না, মানে কোনো একজন বুদ্ধিজীবীর পক্ষ থেকে, কোনো একজন আইনজীবীর পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে না। এটা তো এক ধরনের মানে এটা কি ভয় থেকে, আপনার কি মনে হয় ভয় থেকে, নাকি মানে অন্য কিছু আছে? তা আমারও প্রশ্ন হচ্ছে, সেই বুদ্ধিজীবীরা কই? আগে যে বিবৃতি দিত, তারা কই এখন? এবং প্রেস ক্লাবের সামনে যারা মানববন্ধন করত, সেই বুদ্ধিজীবী, নারী অধিকার কর্মী, ওনারা কোথায় এখন? হ্যাঁ, একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে। তো এতই যদি ভয়, তাহলে আপনারা একটা বিবৃতিও দিতে পারেন না। আপনারা প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়তো আপনাদের ভয় লাগে। ভয় কিসের? সেই ভয়কে জয় করে তো অনেকেই কথা বলছে। একজনকে দেখলাম যে আপনার 10 টাকা দিয়ে আপনার সচিবালয়ের সামনে আপনার ভাত বিক্রি করছে। আরো অনেকেই তো কথা বলছে। আপনারা এত বড় বড় বুদ্ধিজীবী, আপনাদের বুদ্ধিগুলো কি সব লোপ পেল? সেটি আমারও প্রশ্ন। আজকে কই সেই বুদ্ধিজীবীরা? এরা যদি ভবিষ্যতে আবার মুখ দেখায়, আমি মনে করি জাতি তাদেরকে প্রতারক বলবে। যারা আজকে চুপ হয়ে আছে, যারা আজকে এই অনাচারের মধ্যে, যারা আজকে এই মব সন্ত্রাসের মধ্যে, যারা আজকে নীরব গণহত্যার মধ্যে মুখে কুলুপ এঁটেছে, চুপ করে আছে, মানুষ তাদেরকে চিনে গেছে। তারা সুযোগ সন্ধানী, প্রতারক, বিবৃতিজীবী।
বুদ্ধিজীবীর নামে তারা বিবৃতিজীবী। সুতরাং এদেরকে মানুষ ভবিষ্যতে আর কখনো বিশ্বাস করবে না। হাসান মাহমুদ, ৫ মাস হয়ে গেছে একটি সরকার ক্ষমতায় আছে এবং মানে দেশে বিদেশে এই সরকার নিয়ে এখন নানা ধরনের কথা চলছে। আপনি মানে একটা সরকারের মানে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। এই ৫ মাসে সরকারের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে আপনার কি মানে একটা মূল্যায়ন, মানে ছোট অল্প কথা যদি বলেন। সরকারের একটা সাফল্য আছে যে জয় বাংলা স্লোগান দিলেই গ্রেপ্তার করতে হয়। সরকারের সাফল্য হচ্ছে আপনার জয় বাংলা স্লোগান দিলেই, বঙ্গবন্ধুর ভাষণ বাজালে, আওয়ামী লীগের কথা বললে তাদেরকে গ্রেপ্তার করা। এটি হচ্ছে সরকারের সাফল্য। অন্য কোনো সাফল্য তো আমি দেখি না। আমরা সবাই ডক্টর ইউনূসকে দোষ দিচ্ছি হামের টিকা না দেওয়ার জন্য, বা হামের টিকা ২ বছর ধরে না দেওয়ার জন্য। সরকার তো এখন দেশ চালাচ্ছে আরেকটা সরকার, তাই কি তাদের নাই? আজকে সারা দেশে বন্যা, ওই বন্যার্তদের পাশে সরকার যেভাবে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল সেটি কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে আছে বরং প্রধানমন্ত্রী তো এখন বাস নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন। বস নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন, উনি সেলফি তুলছেন, উনি তারপর আপনার কদিন আগে সিনেমায়ও গেছেন। হ্যাঁ, সেলফি তোলা, সিনেমা দেখা, আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু সেটা কখন করবেন সেটা একটা টাইমিং আছে। সেটা তো, এবং আমার তো তাদের সহযোগীরাই তো আজকে সমালোচনা করছে যে দেশের মানুষ যখন বানের পানিতে ডুবে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী সেলফি তোলে। এই কথা তাদের সহযোগীরাই বলছে। এবং সুতরাং শিক্ষামন্ত্রী ধরুন পরীক্ষা বাতিলের মতো একটা মানে কাজ করতে পারছেন না, পরীক্ষাটা পর্যন্ত চলছে এই বানের পানির ভেতরে। শিক্ষামন্ত্রী সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কারণ আমি নিজেও শিক্ষকতা করেছি। আমি মন্ত্রী থাকাকালীনও পার্ট টাইম শিক্ষকতা করেছি, তার আগে তো পুরোদস্তুর শিক্ষকতা করেছি। তো শিক্ষামন্ত্রীকে নিয়ে ছাত্ররা কি লিখছে, শিক্ষামন্ত্রীকে ছাত্ররা, আমি বলতে চাই না, কারণ শিক্ষামন্ত্রী একজন সম্মানী মানুষ, আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু ছাত্ররা বলছে শিক্ষামন্ত্রী একটা জোকার। হ্যাঁ, আমি সেটা বলতে চাই না। এবং তিনি শুধু পরীক্ষায় নকল, এখন কি নকল হয়? এখন পরীক্ষার সিস্টেমই তো বদলে গেছে, পরীক্ষার সিস্টেমে তো নকলের সুযোগ নাই আসলে। তো তো আজ থেকে ২০-৩০ বছর আগের যে সিস্টেম, সেই সিস্টেম তো নাই এখন। তো সুতরাং শিক্ষামন্ত্রী সম্পর্কে আমি কিছু বলতে চাই না। ইদানিং অবশ্য একটু চুপচাপ আছেন দেখতে পাচ্ছি, কিন্তু তিনি যে প্রথম কয়েক মাস যা করলেন, এটা ইটস এ ফান। এবং ছাত্ররা এগুলো নিয়ে যেভাবে ট্রল করেছে, যেভাবে, এটি উন্নত দেশ হলে, ইউরোপের কোনো দেশ হলে শিক্ষামন্ত্রী এগুলোর কারণে পদত্যাগ করত। আপনার সবচেয়ে মানে এই সরকারের নীতিগত ভুল কি বলে মনে হয়? প্রথমত নীতিগত ভুল হচ্ছে, আমি যেটা মনে করি সেটি হচ্ছে, এই সরকার যেটি পারত সেটি হচ্ছে প্রথম থেকে যে পলিটিক্স অফ কনফ্রন্টেশন এন্ড পলিটিক্স অফ হেইটটাকে আপনার অ্যাবান্ডন করে সবাইকে অ্যাকোমোডেট করার একটা রাজনীতি করতে পারতো, সেটি তারা করেনি। এবং সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে তো অনেকগুলো ভুল আছে, যেমন যে ইন্ডেমনিটি দেওয়া হলো, এই যে পুলিশ হত্যা, তারপর জুলাই আগস্টে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর কোনো বিচার হবে না, নির্বিচারে মানুষ হত্যা, সেগুলোর যে বিচার হবে না, সেটাকে যে আইনি রূপান্তর করলো, সেটি তাদের বড় ভুল। এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছিল একটি প্রেস নোট দিয়ে, একটি অর্ডার দিয়ে, সেটিকে যে তারা আইনে রূপান্তর করলো, সেটিও একটা বড় ভুল। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আজকে সজীব ওয়াজেদ জয় এই কথাটি বলেছেন তার বক্তব্যে অক্সফোর্ডে, যে মানে এটা এটা একটা মানে ভবিষ্যতে যদি কন্টিনিউ করা হয় তাহলে একটা দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। কথা উনি বলেছেন, কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে, যে ধরুন এই যে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখা, দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা, হত্যা, আপনি বাংলাদেশের গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতির জন্য এই কতটা দীর্ঘমেয়াদী ঝুঁকি হিসেবে দেখেন এটাকে? এটা তো একটা দীর্ঘমেয়াদী ঝুঁকি, অবশ্যই। এবং যেই উদাহরণ তৈরি করা হলো, এগুলো যদি কন্টিনিউ করে, সজীব ওয়াজেদ জয় যথার্থই বলেছেন, তাহলে যেটি হবে, বাংলাদেশে কখনো আপনার এই কনফ্রন্টেশনাল পলিটিক্স, পলিটিক্স অফ হেইট কখনো বাংলাদেশ থেকে যাবে না, এবং সেটি না গেলে রাষ্ট্র কখনো আগাবে না।
যেটি বিএনপি এখন করেছে বা করে যাচ্ছে, আমরা আশা করেছিলাম সজীব ওয়াজেদ জয়ও নির্বাচনের পরপরই সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে আমরা বিএনপি যদি আলোচনা করতে চাই আমরা আলোচনার পক্ষপাতী, রাজনীতির মধ্যে আলোচনা থাকতে হয়। আমিও তার বক্তব্যের সাথে ইকো করেছিলাম বিভিন্ন সাক্ষাৎকারে। আমি আজকেও বলবো যে হ্যাঁ, আমরা সবসময় আমরা রাজনীতিতে আলোচনা থাকতে হয়, কিন্তু তারা যে কনফ্রন্টেশনাল পাথ নিয়েছে, এটা তো আলোচনা তো দূরের কথা, যেভাবে আরো ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে আওয়ামী লীগ নামে কোনো দল নাই? কবর হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে, উনি বলছেন। দিল্লিতে কবর হয়ে গেছে। একজন দায়িত্বশীল মানুষ কি এই কথাগুলো বলতে পারে? উনি তো শিলংয়ে ছিলেন, তো শিলংয়ে ওনার কি কবর ছিল? শিলং থেকে তো তিনি শিলংয়ে ছিলেন না, তিনি শিলংয়ে ছিলেন 2 বছর, এরপরে তিনি দিল্লিতেই ছিলেন। এবং দিল্লিতে কোন জায়গায় ছিলেন? তিনি শিলংয়ে ছিলেন কিছুদিন, পরে তিনি দিল্লিতে ছিলেন। দিল্লিতে কোথায় ছিলেন সেটিও আমরা জানি। সুতরাং উনি দিল্লিতে ছিলেন আর এটা আমি তো একটা ছিলাম। স্কুপ তাহলে, যে উনি দিল্লিতে ছিলেন। হ্যাঁ, উনি দিল্লিতে ছিলেন তো। উনি দিল্লিতে কোন জায়গায় ছিলেন সেটাও তো আমরা জানি। উনি আবার আমার চাটগাঁইয়া ভাই। তো উনি যেভাবে বলছেন সেটি আসলে একজন দায়িত্বশীল মানুষের এভাবে বলা অনুচিত। এটি একটি ছাত্র দলের, আপনার কলেজের নেতা বলতে পারে, এটি ছাত্র দলের ওয়ার্ডের নেতা বলতে পারে, কিন্তু ওনার মুখে এই কথাগুলো মানায় না। কিন্তু উনি এগুলো তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী প্রায়, ওনার এত ক্ষমতা, উনি তো প্রধানমন্ত্রীর মানে উনি যে ছায়া প্রধানমন্ত্রী মানে বলতে পারেন। মানুষে তাই বলে অনেকে, আমি জানি না আসলে কি, মানুষে তাই বলে অনেকে। তো এই পলিটিক্স অফ ডিনায়াল, কনফ্রন্টেশন এন্ড হেইট, এগুলো যদি সর্বোচ্চ লেভেল থেকে এভাবে এগুলোকে উস্কে দেওয়া হয়, দেশের জন্য সেটি সর্বনাশ ডেকে আনছে। আমি মনে করি যে সবারই উপলব্ধি হওয়া দরকার, আমাদেরও উপলব্ধি হওয়া দরকার, বিএনপি সহ সমস্ত দলের উপলব্ধি হওয়া দরকার যে পলিটিক্স অফ হেইট, কনফ্রন্টেশন দেশের জন্য সর্বনাশা, এবং এগুলো চিরদিনের জন্য অ্যাবান্ডেন্ট হওয়া উচিত। আর রাজনীতির মধ্যে আলাপ আলোচনা থাকতে হবে। এবং কথার কি কোনো ভিত্তি আছে? প্রথম কথা হচ্ছে আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, এবং আমি বলবো না যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি জানি উনি সুস্থ সবল এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রায় আপনি ধরতে পারেন 1 সপ্তাহ অন্তর অন্তর দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে দেখা করছেন, এবং সেটা ভারত সরকারের অনুমতি নিয়েই দেখা করছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া, লন্ডন, কলকাতা থেকে বেশ কিছু আওয়ামী লীগ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। কেউ কেউ তো আমার সঙ্গে তারা ছবিও দিয়েছেন ফেসবুকে, কেউ কেউ দেখেছেন, দেখে ওনাকে ফোনও করেছেন। কিন্তু ফলে তারা তো নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক, ফলে তারা সেই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গেও তো কথা বলে দেখতে পারে। হচ্ছে প্রত্যেক নেতাই এরকম একটা অসত্য কথা বলবেন যে এআই মাধ্যমে করা হয়েছে বা আসলে তিনি জীবিত নন? এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। তিনি ভারত সরকারের অতিথি, তাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। সেই জন্য বললাম খুব সহজ উত্তর হবে রয়টার্স এর অফিস। এবং তারা তো যখন রয়টার্স এর মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থা, তার বিশ্বাস যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তুলছেন, এরা কোন ধরনের সাংবাদিক আমি জানি না। এবং আপনাকে এটাও বলি, আমি যতদূর জানি আরো 1 ডজন সাংবাদিক অপেক্ষায় আছেন তার ইন্টারভিউর জন্য। তার মধ্যে সবাই ভারতীয় নন, তার মধ্যে চীন আছে, জাপান আছে, এবং চীন জাপানের সংবাদ সংস্থাগুলোর ইন্টারভিউ কয়েকদিন পর হয়তো দেখতে পাবেন না। তো আমি এটা যতদূর জানি, ফলে এতগুলো লোক সারা পৃথিবী জুড়ে একটা এআই এর সঙ্গে কথা, যারা এআই বিষয়ে অভিজ্ঞ, সোজা কথা হচ্ছে শুনুন, ডিসেম্বরে তাকে সশরীরে দেখতে পাবেন, এটা তার ঘোষণা। ফলে তখন দেখে নেবেন এআই হাঁটছে না শেখ হাসিনা সশরীরে হাঁটছে। সশরীরে তিনি হাঁটবেন বা বাংলাদেশে ফিরবেন, আমি সে বিষয়ে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন, যে ইন্টারভিউটি এনডিটিভিতে এবং পরবর্তীতে আবার একই বিষয়ে রয়টার্সে এলো, তারপর থেকে এই বিষয়গুলো আবার নতুন করে চাওয়া হয়েছে যে ভারত আসলে তাকে মানে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে রেখেছে, তার যে যে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে, এর রিজনটা কি?
কেন অন্যদের মতো তিনি স্বাধীনভাবেও ঘোরাফেরা করতে পারছেন না? কেন তাকে একটা বিশেষ জায়গায় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন স্ট্যাটাস তাকে দেওয়া হচ্ছে? এই বিষয়টা আপনি একটু ক্লারিফাই করবেন? তার স্ট্যাটাস হচ্ছে যে তিনি একটি বিদেশি রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, তার জীবনে সংশয় ছিল, সেজন্য তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এবং এও বলেছে ভারত সরকার যে তিনি যখন যেদিন যা চাইবেন, যেভাবে তিনি যেখানে যেতে চাইবেন সেটা যাওয়ার ব্যবস্থা ভারত করে দেবে। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, এই হিসাবে ভারতে আশ্রিতা, সেটাই তার স্ট্যাটাস, সেইভাবেই তাকে রাখা হয়েছে। আপনি বলতে পারেন না যেরকম কেন তাকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না। দুদিন আগে তো আপনাদের ওখানকার জঙ্গিরা তো হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। তার জীবনের নিরাপত্তা এই মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রীর মতনই তার নিরাপত্তাকে সেভাবেই আঁটোসাঁটো করে রাখা হয়েছে, যাতে সেখানে কোনো অন্য ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটতে পারে। এবং যেখানে এই নিরাপত্তার কারণে তার দিল্লিতে সম্ভবত 3বার তার আবাসস্থল পরিবর্তন করতে হয়েছে। একই জায়গায় যারা দেখেছেন প্রথমবার এসে, দ্বিতীয়বার এসে তারা অন্য জায়গায় দেখেছেন, তৃতীয়বার তারা অন্য জায়গায় দেখছেন। দিল্লিতেই আছেন কিন্তু এক জায়গায় নেই। ফলে তার নিরাপত্তার কারণে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে তাকে হয়তো আপনারা সশরীরে দেখছেন না, বা সেটা দেখা ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু ভিডিও মারফত হয়তো আমার মনে হচ্ছে যে এক একটি করে ধাপ তিনি এগোচ্ছেন। ফলে এগোনোর সময় আমার মনে হয়েছে এরপরে তিনি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করবেন। তখন আবার প্রশ্ন উঠবে এই ভিডিওটা জেনুইন কিনা, তিনি এটা এআই এর মাধ্যমে ভিডিও কিনা। মানে আমার মনে হয় সেই বিষয়টা প্রশ্ন না তুলে প্রশ্ন তোলা উচিত তিনি যেটা বলছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের মত কি। উনি বলেছেন আমি আসবো, তাহলে বাংলাদেশ সরকার তাকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন, সেই বিষয়ে বাংলাদেশ সরকার যদি পরিষ্কার করেন তাহলে সেটা ভালো হয়। হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার তো স্পষ্ট করে কিছু বলছে না, তবে ইনফরমালি যেমন সাবেক বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি সোমবার একটি মন্তব্য করেছেন যে তিনি এলে তাকে জেলে যেতে হবে। জেলে যেতে হবে এটা সবাই জানে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে রায়ও ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসলে কিভাবে সম্ভব? তার তো পাসপোর্ট, কোন ধরনের বৈধ কাগজপত্র নেই। তাহলে তিনি যে বললেন যে তিনি আসবেন, আপনি কি ভিতরের বিষয়টি আমাদেরকে জানাতে পারবেন যে তিনি আসলে কোন বিষয়টি বিবেচনা করে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, নাকি তিনি অপেক্ষা রয়েছেন যে বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নেবে? তিনি বন্দী হিসাবে যাবেন না, কারণ ভারত সরকার তাকে বন্দী করেন। বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে যে নিয়ম কানুন সেগুলো বাংলাদেশ সরকার এখনো ফলো করেনি, সেগুলো সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেন। 4 লাইনের চিঠি পাঠিয়েছেন, নোট ভার্বাল এটাই বন্দী প্রত্যর্পণে কোনো আবেদন নয়, এটা একটা প্রাথমিক আবেদন। পরবর্তীকালে তাদের বিষয়ে বিশদ পদক্ষেপ যেগুলো নেওয়ার কথা সেগুলো যদি নেন, যেমন বাংলাদেশের আরো কিছু আর্থিক অপরাধী বলে চিহ্নিত, তাদের বিচার চলছে ভারতে। তারা বিচার সমাপ্ত হলে, সেখানে দোষী সাব্যস্ত হলে তখন তাদের ফেরত দেওয়ার বিষয়। আর শেখ হাসিনার ক্ষেত্রে তাই একই নিয়ম হবে। ফলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বাংলাদেশ সরকারকে জানাতে হবে, এবং তার যে বিচারে যে সাজা হয়েছে সেই সাজাটা কিভাবে হয়েছে সেটা জানাতে হবে, তাই না? সেটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তো তার হঠাৎ করে একটা অর্ডিন্যান্স জারি করে পুরনো আইসিটি নিয়মাবলী পরিবর্তন করে যে করা হলো তার বৈধতা আছে কিনা, আন্তর্জাতিক স্তরে বৈধতা আছে কিনা, এগুলো বহুবিধ প্রশ্ন আছে। ফলে কিন্তু যদি সাধারণ আদালতে তার বিচার হয়, সে বিচারের জন্য তিনি বন্দী হয়ে সেই বিচারের সম্মুখীন হতে পারে, এবং তাকে ফেয়ার ট্রায়ালের জন্য তার পছন্দের আইনজীবী দিতে হবে। এটা তো নয় বিচারপতি, প্রসিকিউটর এবং মানে যে বিবাদী পক্ষের আইনজীবী সবই একই দলের, এটা তো হয় না কখন। এটাকেই তো ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, যেটা আইসিটিতে হয়েছিল আর কি। ফলে আমি যেটা মনে করি তিনি যেতে চাইছেন, তিনি ধরুন আমি কথার কথা এটা বলেছিলাম, এটা অনেকে হয়তো সেভাবে ভাবছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বেনাপোল পেট্রাপোল হয়ে যাবেন, সেটা না। আমি বললাম, আমি এটা প্রতীকী অর্থে বলছিলাম যে একবারে অনেককাল আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা যদি ধরুন একদিন সুযোগ হয় আপনার যাওয়ার, আপনার দেশে কিভাবে আপনি যাবেন, কিভাবে যেতে ভালো পছন্দ করবেন?
বলেছেন আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে আমি যাব, পদ্মা সেতু দিয়ে এগিয়ে আমার পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাব। তো সেই পথটা তো অবশ্যই বেনাপোল পেট্রোপল হয় না, যদি পদ্মা সেতু গিয়ে উঠতে হয়। এবং তার আবেগের তারপরে জায়গা তিনি থেকে তিনি মেট্রো রেলে বলেছেন। চেপে ঢাকা সদরে আসবেন গণভবনের কাছে, মেট্রো হুম, রেলে চেপে। তো এটা ওনার একটা স্বপ্ন। এখন স্বপ্নটা হুম, বাস্তবায়ন হুম। হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, 5 মাস বাকি আছে। তবে এবার ওটি যখন কোনো ঘোষণা করেছেন পরিকল্পনাও আমি নয়, তার ওটি কোনো হুম, পরিকল্পনাও নয়, ওটি তার একটা ইচ্ছা, একটা ডিজায়ার, ইচ্ছা, ডিজায়ার স্বপ্ন। ডিজায়ার ডিজায়ার আহ, ঠিক কথা। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম ভারত সরকারের প্রসঙ্গে, সেটি হচ্ছে যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে ভারত সরকারের কতটুকু সম্পৃক্ততা। নিশ্চয়ই ভারতের এখানে কোনো রোল আছে, ভারতের নানান ধরনের হিসেব আছে, এবং নিঃসন্দেহে ভারত, আমরা যতটুকু জানি, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা আস্থা রাখে। আহ সেটি ভারতের স্বার্থেই হোক, এটি অপরাধ দৃষ্টি আমরা জানি না, প্রত্যেক রাষ্ট্রই তার স্বার্থের কথা চিন্তা করবে। এবং যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, সবকিছু মিলিয়ে একটা সব জায়গা তো আওয়ামী লীগের প্রতি ভারত সবসময় রয়েছেই। সেই জায়গা থেকে ভারতের এইখানে ইনভলভমেন্টটা কতটুকু? দেখুন, আমি এটা জানার চেষ্টা করেছিলাম, আর আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু এ ব্যাপারে কোনো মতামত দেয়নি। আপনি যেটা বলছেন, যেরকম আপনাদের ওখানকার মন্ত্রীরা অফ দ্য রেকর্ড বলছেন, আমাদের এখানেও কিছু অফ দ্য রেকর্ড কথা হয়েছে। সেই কথাতে তারা বলছেন তারা এই বিষয়টা নিয়ে এমন কোনো পরামর্শ তারা শেখ হাসিনাকে দেননি যে আপনি এই কথাটা বলুন, যে আপনি ওখানে যাবেন। তাদের ভারত সরকারের কোনো ভূমিকা বিষয় নেই। এখন এবার এটাও ঘটনা যে তিনি যে এতগুলো ইন্টারভিউ দিচ্ছেন, বলছেন বা কথা বলছেন, যা বলছে, যে ভারত সরকার তার কোনো সেক্ষেত্রে আপত্তি করেছেন এমনও কিছু না। সেটা মূলত হচ্ছে যে ভারত সরকারের বক্তব্য হচ্ছে ভারতে মিডিয়া স্বাধীন, মিডিয়া কি করবে না করবে এটা সম্পর্কটা মিডিয়ার সঙ্গে শেখ হাসিনা, এর মধ্যে ভারত সরকার নেই। আমরা ভারতীয় মিডিয়াকে বা কোনো আন্তর্জাতিক মিডিয়াকে বলতে পারবো না নির্দেশাবলী দিয়ে যে আপনারা শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারবেন না, এটা বলা সম্ভব না, এটা বলা যায় না। বরং যে সরকার বলেন সেই সরকার অগণতান্ত্রিক, তারা অস্বৈরাচারী সরকার। স্বৈরাচারী সরকারই সাধারণত মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ জারি করে। এটা বাংলাদেশে যেটা আমরা দেখছি বর্তমানে যে অবস্থা। তো সেক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা যদি বলেন, এটা ভারত সরকারের মত হচ্ছেন, আজকে এক্স এটি কাগজের সম্পাদক তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা শেখ হাসিনার ইন্টারভিউ নেবো। এটাও বলে রাখি আপনাকে যে আপনাদের ভারতের যে হাই কমিশন আছে তারা কিন্তু প্রভাব বিস্তার করার আপ্রাণ চেষ্টা করেছিল যে কেন আপনারা শেখ হাসিনাকে চাপছেন বারবার। বলছে আমাদের আচ্ছা। কাছে খবর, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদের কাছে মনে হয়েছে খবর, রোজ তো ছাপছি না, মাঝে মাঝে ছাপছি। তা আপনারা, এমনকি এরা প্রকারান্তরে কেউ কেউ হুমকিও দিয়েছেন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, হাই কমিশনের প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তো হলে হবে, তাতে কি করা যাবে। কিন্তু তারপর থেকে তারা পিছিয়ে এসে, তার হচ্ছে ভারতে তো মিডিয়া এখনো পর্যন্ত স্বাধীন মিডিয়া না, তাকে তো নিয়ন্ত্রণ সরকার করে না। ফলে তিনি সংবাদের শিরোনামে আছেন, আলোচনার বিষয়বস্তুতে আছেন। পছন্দ করুন অপছন্দ করুন, তাকে নিয়ে কথা বলতে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে পক্ষে বিপক্ষে। সেটা হচ্ছে, আমার মনে হয়েছে সেটা তার প্রথম রাজনৈতিক পদক্ষেপ। সে বিষয়ে তিনি সফল। সফল এই অর্থে আজকে আপনার সঙ্গেও 8 ঘন্টা আলোচনা করছি। এখন এটা নানা জায়গায় বাংলাদেশে তো আপনি বললেন বহু সাংবাদিক যে নানা রকম প্রশ্ন করছেন, তাদের কাছে একটা আলোচ্য বিষয়, পক্ষে বিপক্ষে যাই বলুন। এটা হলো এক। দ্বিতীয়ত, এবার তার যে উদ্দেশ্য আমি বলছি, যদি তারেক রহমান সরকারকেও তো সিদ্ধান্ত নিতে হবে, সত্যিই তার তো ট্রাভেল ডকুমেন্ট নেই, ভারত সরকার নয় একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিল, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তারা কি তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন? এক। দুই হচ্ছে, আরেকটা বড় চাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই কারণেই 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনা নামিয়ে, বিডিআর নামিয়ে এমন একটা কাণ্ড করলেন যে সেদিন আওয়ামী লীগের যেন পুনরুত্থান ঘটছে। তা ঘটেনি, কিন্তু আতঙ্কে তাই ঘটেছে। 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল তারা জনতা যদি ব্যাপক আকারে হাজির হয় তারা গুলি চালাবেন না। আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন,
তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। সেদিন যখন চালাননি, জনতা, নিরীহ জনতার মৃত্যু যাতে না হয় তার জন্য ডিসেম্বরেও তাকে সিদ্ধান্ত নিতে হবে নিরীহ জনতার উপরে আওয়ামী লীগ সমর্থক তাদের উপর গুলি চালাবো না। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে, আর্মিকে ভাবতে হবে, সেনাবাহিনীকে ভাবতে হবে। সত্যিই তো তিনি কি এখন এটা স্টান্টবাজি বলে ভেবে থাকতে পারে, শেষ পর্যন্ত হাজির হলে কি করবেন, তাই না? ধরুন পেট্রাপল সীমা ভাবে কার্যকর করা হয়েছিল। এরশাদ সাহেব প্রথমে মওদুদ সাহেব রিজাইন করলেন, তারপরে শাহাবুদ্দিন সাহেবকে দেওয়া হলো, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রিজাইন করলেন, তখন শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেলেন। তখন কিন্তু উনি ফুল ফ্লেজেড প্রেসিডেন্ট ছিলেন না, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। ওনার সাবস্ট্যান্টিভ অফিসটা ছিল ভাইস প্রেসিডেন্ট। ওইটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা হয়েছিল, আর সব পলিটিক্যাল পার্টি সেখানে একটা এগ্রিমেন্ট করেছিল, যার মধ্যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই সই করেছিল। সো ইউ সি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে আমাদের এইখানে এটা অভ্যুত্থান ছিল না, এটা একটা 2018 সনে যখন কোটা আন্দোলন করেছে নূর, তখন এই নাহিদ টাহিদ সব কিন্তু নূরের সাথেই ছিল। এরা 2018-তে আন্দোলন যেটা হয়েছে ওইটা এক পর্যায়ে গিয়েছে, তারপরে এই আন্দোলনকে দাঁড় করিয়ে আবার পরবর্তীতে 2014-তে এইটাকে আমেরিকান ইস্যু থেকে টাকা পয়সা দিয়ে, এর মধ্যে ইউনিভার্সিটি প্রফেসররা ছিল, এর মধ্যে আমাদের বদিউল আলম মজুমদারের মতন যারা নিজেকে বিরাট সিভিল সোসাইটি বলে, তারা সবাই ছিল, তারা সব টাকা পয়সা খেয়েছে। আসিফ নজরুল ছিল। ইভেন আই উইল গো টু দিস এক্সটেন্ট অফ সেইং দ্যাট আমাদের সিভিল সার্ভেন্টস, পুলিশ এবং আরো যারা সিকিউরিটির মধ্যে আছেন, দে অল গট মানি, সবাই ওই কনস্পিরেসির মধ্যে ছিল। তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, মামলা মোকদ্দমা হয়েছে, আমি ফোর ফ্রন্টে ছিলাম, উকিলদেরকে নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এইটা তো আমার তো খুশি হওয়ার কথা, বাট আমি তো খুশি হতে পারছি না। বিকজ আপনি একটি সরকারকে যদি আপনি কনস্পিরেসি করে সরিয়ে দেন বা সরান, ওর মধ্যে ইউনূস ওয়াজ ইনভলভড ইন দি কনস্পিরেসি, এইটা তো একসেপ্টই করেছে আপনার ব্যারিস্টার মোল্লা, ওই যে জামাত ইসলামের যে লিয়াজও করে ইউরোপে, এটার তো ভিডিও আছে যে কিভাবে ইউনূস ওয়াজ ইনভলভড, নিজের মুখেই বলেছে এইসব কথা। সো এই যে একটা কনস্পিরেসি হয়েছে, এই কনস্পিরেসিটা তো দেশের বিরুদ্ধে হয়েছে। বিকজ এই কনস্পিরেসি করে কি হয়েছে, আপনি একজনকে বসিয়েছেন ইউনূসকে, যে একটা আন্তর্জাতিক ভাবে রেকগনাইজ ফ্রড, যে কোনো নোবেল পায়, লোকজন এত ইমোশনাল, এত সেন্টিমেন্টাল, যে তারা নোবেল লরেট ওকে কি যে মনে করে ফেলেছে গড নোজ। ওকে তো একটা টেলিনর কিনে দিয়েছে, গ্রামীণ 017 যেটা ইউজ করে, ওর যে পার্টনার আছে নরওয়ের, টেলিনর, সে কিনে দিয়েছে। আর ওকে সহায়তা করেছে এটার মধ্যে তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, ক্লিন্টন, ওবামা, এরা সবাই টাকা সে দিয়েছে, এবং এরা সবাই ওই নমিনেশন গুলি ঠিক করেছে। তো এইটা তো ইটস 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 এ পারচেজ দিয়ে, এটা তো সে পায়নি। আর ইভেন একটু চিন্তা করেন, সে যদি আপনাকে দিতেই হয়, আপনি ওকে ইকোনমিক্সে দেন, যদি আপনার এই যে গ্রামীণ বা এইটা মাইক্রো ক্রেডিটে দিতে হলে ওইটাতে দেন, বাট ওটা তো দিতে পারবে না, বিকজ মাইক্রো ক্রেডিটের তো ফাদার ইজ নট, জন্মদাতা ইজ নট ইউনূস। ইউনূস তো এইখানেও ফ্রড করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই প্রজেক্টটা ছিল চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট, সেখানে ইউনূস একটা শিক্ষক ছিল, এবং এই প্রজেক্টটা তাকেও দেওয়া হয়নি করতে, এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল আরেকজন প্রফেসরকে, লেকচারারকে, এবং ওকে দেওয়া হয়ে গেছিল ইরিগেশন নিয়ে কাজ করতে। কাকে? ইউনূসকে, চিটাগং ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। যাই হোক, এই মাইক্রো ক্রেডিট নিয়ে তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছিল চিটাগং ইউনিভার্সিটিতে এটা করার জন্য। এবং এটা আমি বলছি না, এইগুলি স্ট্যাচুটে লেখা আছে, গ্রামীণ ব্যাংকের যে স্ট্যাচুট আছে, অনেক কিছু সেখানে লেখা আছে। আর সে বইয়ের পর বই লিখে যে আই এম দি ফাদার অফ গ্রামীণ ব্যাংক,
বুঝছি? আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন, আপনি যদি যেহেতু বলেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু এখানে তো দেশের মানে সর্বস্তরের মানুষ তো একভাবে ইনভলভ হয়েছিল, এবং মানুষ হয়তো এখন বুঝতে পারছে যে তারা প্রতারণার শিকার হয়েছিল, এবং যদি বুঝে থাকে Of course, সেই সাধারণ মানুষের এখন যে মানসিক অবস্থা, তারা তো বুঝেছে তারা আস্তে প্রতারিত হয়েছে। এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তাহলে এখন সব মিলিয়ে সাধারণ মানুষের মানসিক অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? দেখেন, জনগণ যে প্রতারণা ওদের সাথে করা হয়েছে এইটা তো এখন তারা বুঝছে যে কিভাবে, যদি প্রতারণা না হতো তাহলে আজকে ইউনূস যে লুটপাট করেছে, যে কারাপশন করেছে, এবং এই যে এত বাচ্চা মারা যাচ্ছে, সে দেখ, এই জিনিসগুলি তো রুটিনটা কি, ইউনিসেফের মাধ্যমে তারা এটা ইয়ে করবে, ডিজি হেলথ এইটা পাঠাবে, তারা স্যাংশন করবে, এই ভ্যাকসিন গুলি আসবে। আজকে এদের জন্য মারা যাচ্ছে এই বাচ্চারা, কিন্তু উনি বাচ্চারা আজ পর্যন্ত বলে নাই যে আমি দুঃখিত, এটা আমার আমার ভুল হয়েছে, আমাকে এটা খেয়াল করা উচিত ছিল। না, উনি তা বলছেন না। উনি যেটা বলছে, উনি ওই সিএনএন এর যে মালিক কিং মারা গেল, যে এটাকে প্রমোট করেছিল সিএনএন অ্যাজ এ নিউজ চ্যানেল, ওর জন্য উনি এক পাতা লিখে দিয়েছে, বিরাট একটা এসে লিখেছে তার জন্য। আমরা তো প্রতারিত হয়েছি, এটা কোনো সন্দেহ নাই। এখন যে শেখ হাসিনা যে কথাটি বলছেন উনি ডিসেম্বরে ফিরবেন, উনি কিন্তু আপনারা জানেন, সবাই জানে যে উনি চিন্তা ভাবনা করে এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে ওনাকে ফিরতে হবেই দেশে। উনি এই দেশের নাগরিক, উনি এই দেশে ফিরবেন, ওনার এই দেশে মাটি হবে যদি উনি মারা যান বা ওনাকে যদি ঝুলিয়ে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে শেখ হাসিনা তো পলাতক না। শেখ হাসিনাকে তো আপনারা প্লেনে, হেলিকপ্টার থেকে গণভবন থেকে আপনি তেজগাঁতে C-130 তুলে, ইনক্লুডিং হার সিকিউরিটি, এসএসএফ এর কিছু লোকজন ওটার সাথে গেছে, কিছুক্ষণের জন্য ট্রান্সপন্ডার বন্ধ করেছে ওই এয়ারক্রাফট, ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রান্সপন্ডার অন করেছে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান বাহিনীর প্লেন এই C-130 কে এক্সপোর্ট করে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে আপনি ওনাকে রেখে এসেছেন। ওনাকে কিভাবে রেখেছেন? অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওই স্টেটাসটা তো ওনার আছে এখনো, যদিও ডিজোরে প্রাইম মিনিস্টার হলেন আমাদের তারেক রহমান, ঠিক আছে, এটা আরেক ইয়ে, বাট ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা আছেনই, উনি তো রিজাইন করেন নাই। মতিউর রহমান বলে যে ওনার ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটার ছিল। মতিউর রহমান কি এই ভ্যানিটি ব্যাগ খুলে দেখেছে? মানে এইসব গল্প থেকে করে আমি বুঝি না। ইউ সি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উনি ওইখানে, ওনার ইন্ডিয়াতে স্টেটাস কি? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওনার স্টেটাস তো ইজ নট রেফিউজি, ওনার স্টেটাস তো এসাইলাম না। তো আমার এখানে এখন দুইজন আছেন, একজন ডিফ্যাক্টো, যার ক্ষমতা নাই, বাট উনি ওইখানে ডিফ্যাক্টো হিসাবে প্রাইম মিনিস্টার আছেন। আর দুজনে তারেক সাহেব ইলেকশন করেছেন, ইলেকশন করে জিতেছেন, এখন উনি দেশ চালাচ্ছেন, এবং উনি হলেন দেশের প্রধানমন্ত্রী, ভেরি গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যখন বলেছে যে আমি আসব, আমরা সবাই জানি যে শেখ হাসিনা ইজ এ ভেরি হট পটাটো, খুব গরম আলু। ইটস নট ইজি। এ হট পটাটো ইজ এন ইডিয়াম ইন ইংলিশ। ও এত সোজা না শেখ হাসিনাকে হ্যান্ডেল করা। ইউ সি, সরকারের জন্য ভালো হবে যদি সরকার একটি ডায়লগ, ট্রাইপার্টাইট ডায়লগ, বাংলাদেশ,